বাহ, সুন্দর, চলে আসছি আমরা আরেক জায়গায়। সেটা হচ্ছে এতক্ষণ যেটা বললাম সেটা অরিজিনাল বীজ, মানে উদ্ভিদতাত্ত্বিক বীজ বা প্রকৃত বীজ। আর এখন আমরা পড়ব অপ্রকৃত বীজ। অপ্রকৃত বীজ মানে কারা? যারা আসলে ওই ফল বীজের থেকে হয় না, অন্য বীজগুলো। যেমন একটা দেখি, অপ্রকৃত বীজের পরিচিতি এখন যাব আমরা, বেশ কয়টা দেখবো এখানে। যেমন প্রথমটা হচ্ছে কন্দাল মূল, টিউবারাস রুট। কন্দাল, কন্দ, দেখো কি জিনিস এটা? এক ধরনের অস্থানিক মূল, মাটি সংলগ্ন কাণ্ডের পর্ব থেকে বের হয়, মানে মাটির কাছাকাছি থেকে বের হয় এবং খাদ্য সঞ্চয় করার ফলে রসালো এবং স্ফীত হয়ে ওঠে। ওই অংশটা রসালো এবং স্ফীত হয়ে ওঠে, সেইটাই হচ্ছে কন্দাল মূল। যেমন মিষ্টি আলুর কন্দাল মূল থেকে উৎপাদিত চারা ও শাখা কলম বা কাটিং এর সাহায্যে মিষ্টি আলু চাষ করা হয়। এছাড়া এই যে কাঁকরোল বলো, পটল বলো, এর গোড়াটা, বুঝতে পারছো, এটা হচ্ছে যে গোড়ার অংশ, শিকড়ের অংশ যেটা মাটির কাছে থাকে, সেই অংশটা হচ্ছে একটু স্ফীত হয়ে যায়, এটাকেই বলা হয় হচ্ছে কন্দাল। সেখান থেকে কিন্তু নতুন বীজ হিসেবে ব্যবহার করা যায়, মানে নতুন গাছ তৈরি, ফসল লাগানোর জন্য। এখানে আমি যে পটলের ছবি দিয়েছি, এটার আবার কন্দ ভেবো না, আমি পটল হচ্ছে ফসলের নাম বোঝানোর জন্য দিয়েছি, আসলে এর গোড়াটাই হচ্ছে কন্দ। কেমন? এটা কি? রাইজোম, রাইজোম বা গ্রন্থিকাণ্ড। এটা কীরকম? এটা হচ্ছে, এইটা এক প্রকার কাণ্ড যা মাটির নিচে দিয়ে যায়। আমরা জানি কাণ্ড উপরের দিকে উঠতে থাকে, তাই না? কিন্তু এই কাণ্ডটা মাটির নিচে দিয়ে যাবে এবং সেটা ফুলে ফেঁপে উঠবে, মানে একটু রসালো হয়ে উঠবে। এইরকম যেগুলো, সেইগুলোকেই বলা হয় রাইজোম বা গ্রন্থিকাণ্ড। এর ভিতরে আছে আদা, হলুদ, এগুলো কিন্তু গ্রন্থিকাণ্ড। এরপরে চলে আসে টিউবার, অতি পরিচিত একটা ফসল, গোল আলু। এটা কি? কতগুলো উদ্ভিদের কাণ্ডের নিচের দিকের পর্বের কাক্ষিক মুকুল হতে প্রচুর শাখা পোশাখা বের হয়, এই সমস্ত শাখা পোশাখার মাথায় খাদ্য সঞ্চিত হয়। তার মানে কি দাঁড়ালো? একটা কাণ্ড বের হচ্ছে, সেই কাণ্ডটার মাথায় খাদ্য সঞ্চিত হয়ে এরকম গোলাকার স্ফীত হয়ে ওঠে। এই স্ফীত হয়ে ওঠে, এটাকেই বলা হয় স্ফীতকাণ্ড বা টিউবার। এইটা হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে গোল আলু। স্ফীতকাণ্ডের চোখ থেকে চারা গজায়, দেখবা যে আলুর চোখ মতো থাকে, ওখান থেকে অবশ্যই ওটা মাটিতে দিলে ওখান থেকে চারা হয়, নতুন হয়। এই জন্য এটাকে আবার বলে রূপান্তরিত কাণ্ডও বলা হয়, এই যে গোল আলুকে। হ্যাঁ, চলে আসছে। এবার হচ্ছে বাল্ব, একদম সেই আমাদের কারেন্টের বাল্বের মতো, যেটাকে শল্ককন্দ বলা হয়। এর আগেও কন্দ পড়েছে, কিন্তু এটা শল্ককন্দ। মানে দেখো, ওই পেঁয়াজের দেখবা বিভিন্ন ধরনের শল্ক, এরকম লেয়ার লেয়ার তৈরি করে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এইটা তৈরি করে কিন্তু একটা বাল্বের মতো তৈরি হয়। এই জন্য এটার নাম হচ্ছে শল্ককন্দ। এখানে বলেছে এক ধরনের কাণ্ড, ছোট চাপটা কতকগুলো অবতল চাকতির ন্যায় হয়। মানে বুঝতেই পারছো, ওই পেঁয়াজ কাটলে কীরকম পায়, যে অবতল চাকতির ন্যায়, এগুলো একসঙ্গে যুক্ত হয়েই কিন্তু একটা কন্দ তৈরি করে। এটার নামই হচ্ছে শল্ককন্দ। উদাহরণ হচ্ছে পেঁয়াজ, রসুন, এগুলো। শেষের দিকে চলে আসছি আমরা, এখন পাচ্ছি গুড়িকন্দ। গুড়িকন্দ মানে, এটা গুড়িকন্দ হিসাব করতে হলে তোমাকে কচুর দিকেই চিন্তা করতে হবে। এখানে বলা হচ্ছে এক ধরনের মৃৎগত কাণ্ড, খুব বড় এবং আকারে গোলা হয়। এতে সুইষ্ট পর্ব এবং পর্ব মধ্য বিদ্যমান, পর্ব থেকে বের হওয়া শল্কপত্র দ্বারা পর্ব মধ্যে আংশিকভাবে বেষ্টিত থাকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এর কক্ষ হতে নির্গত অস্থানিক মুকুলগুলো খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে যায়। তার মানে এই যে অস্থানিক যে মুকুলটা, এইটা মানে ধরে নাও একটা শিকড় মতো, এইটা কি হচ্ছে, এইটা খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে যাচ্ছে। স্ফীত হয়ে যাওয়ার ফলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গুড়িকন্দ। এটা তো একটা গুরুত্বপূর্ণ জিনিস যা আমরা সবসময় চোখের সামনে দেখি, সেটা হচ্ছে ঊর্ধ্ব ধাবক বা সাকার। ঊর্ধ্ব ধাবক, ধাবক মানে বুঝেছো, যা ধেয়ে চলে, তাই না? এটার বলে সাকার। এটা কীরকম? এটা হচ্ছে কলা গাছ। কলা গাছ একটা বড় কলা গাছ, কিন্তু পাশে ছোট ছোট ওর ছেলে মেয়েগুলো পাশ দিয়ে ওঠে, তাই না? এই যে ঊর্ধ্বর দিকে, উপরের দিকে ধাবিত হচ্ছে, এই জন্য এটার নাম আছে দেখো ঊর্ধ্ব ধাবক বা সাকার। এটা কিভাবে হয়? এ ধরনের ধাবক প্রধান কাণ্ডের বহু নিম্নস্থ কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়ে মাটির কিছু দূর পর্যন্ত ধাবিত হয়, অতঃপর মাটির উপরে চলে আসে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা নিচে দিয়ে এখানে যাবে, আবার এটা একদম মাটি ফুঁড়ে উপরের দিকে চলে আসবে।
এই নতুন উদ্ভিদকে বিটপ মানে এই এই যেটা তৈরি হয় এটা মানে বিটপ তৈরি করে। বিটপ মানে জানে তো যে ডালপালা, এটাকেই বিটপ বলে। তো এর উদাহরণ হচ্ছে কলা। তাহলে আমরা এখন এতক্ষণ বেশ কয়টা অপ্রকৃত বীজের কিন্তু ছবি সহ সংজ্ঞা সহ উদাহরণ দেখলাম। আশা করি তোমাদের এটা কাজে লাগবে। শেষের দিকে আরেকটা রয়ে গেছে, সেটা হচ্ছে বুলবিল। বুলবিলটা কি? কতগুলো উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়, মানে কাক্ষিক মুকুল থেকে তো ডালপালা তৈরি হওয়ার কথা, কিন্তু ডালপালা তৈরি না হয়ে ওখানে আবার খাদ্য সঞ্চয় করে ওটা স্ফীত হয়ে যায়, হয়ে একটা গোলাকৃতি তৈরি হয়, এটার নাম হচ্ছে বুলবিল। এটা যেমন সুপড়ি আলু, এই দেখো এই যে এই জায়গাটায় এটা তো হওয়ার কথা ছিল ডাল, তাই না? তা না হয়ে এই জায়গায় আবার খাদ্য সঞ্চয় করে এখানে এটা মোটা হয়ে গেছে, এটাকে বলা হয় বুলবিল, যেটা চুপড়ি আলু। আরেকটা কি রয়েছে? গুটি কলম। এটা নিয়ে নিশ্চয়ই আর বলার কিছু নেই, এটা তোমরা সবাই জানো যে অপ্রকৃত বীজের ভিতরে গুটি কলম উল্লেখযোগ্য একটা বিষয়। অর্থাৎ গাছের একটা নির্দিষ্ট অংশে বিশেষ প্রক্রিয়ায় আমরা যদি বেঁধে রাখি ওখানে গুটি কলমের সিস্টেম ফলো করে, তাহলে ওইখানে শিকড় তৈরি হয় এবং ওই অংশ কেটে নিয়ে যদি আমরা জমিতে লাগাই তাহলে নতুন গাছ বা ফসল তৈরি হবে। এই জন্য এইটাও তাহলে অপ্রকৃত বীজ অবশ্যই, কারণ এটা বীজ ছাড়াই এটা কেটে নিলেই নতুন গাছ তৈরি হচ্ছে। এটাকেই বলছে গুটি ও কলম, এগুলো অবশ্যই অপ্রকৃত বীজের উদাহরণ। আমরা শেষ দিকে চলে আসছি। এখন আমাদের যে বিষয়টা টপিকটা সামনে, সেটা হচ্ছে বীজ প্রযুক্তির ক্রমবিন্যাস। ক্রমবিন্যাস মানে কি? এই যে আমি এখানে দেখাচ্ছি, দেখো প্রথমে জাত উন্নয়ন, মানে জাতটা ডেভেলপ করতে হবে, সেটাকে সংখ্যায় বৃদ্ধি করতে। আগেই বলছিলাম বিডার সিড হচ্ছে বিজ্ঞানীরা তৈরি করে, কিন্তু ওই কটা বীজ দিয়ে তো আর ফসল তৈরি হবে না, ওইটার সংখ্যায় বৃদ্ধি করতে হবে, এটাকে বলা হয় পরিবর্ধন। তারপর এটা প্রক্রিয়া করতে হবে এবং সংরক্ষণ করতে হবে, না হলে তো চাষির হাতে যাবে না। প্রক্রিয়া করা হলো, যেমন প্যাকেজিং করা হলো, সিড ট্রিটমেন্ট করা হলো, এগুলো এটা করার পরে বললে যে আমার বীজ ঠিক আছে, কিন্তু সবাই মানবে না। এর জন্য করতে হবে মান নির্ণয়, মান নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তার ভিতরে একটা আছে SCA, সিড সার্টিফিকেশন এজেন্সি। তারা মান নির্ণয় করে দেখবে, মান নিয়ন্ত্রণ করে বলবে যে না এটা ঠিক আছে, এইবার তুমি বাজারে যেতে পারো। এইবার তাহলে এই বীজটা বাজারে নিয়ে যেতে হবে। বিপণন, বিপণন মানে বিক্রয়। এই বিক্রয়ের পরেই বলতে পারবা যে এটা একটা ভালো বীজ, আর ভালো বীজ চাষির কাছে দাও, ওইটা মাঠে দেওয়ার সাথে সাথে ভালো ফলন হবে। এটাকেই বলা হচ্ছে বীজ প্রযুক্তির ক্রম বিকাশের ধাপ। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার বীজ প্রযুক্তির কার্যাবলীটা আমরা দেখি একদম ছক আকারে, এখানে আশা করি বুঝতে কোনোই অসুবিধা হবে না। পুরো বীজ প্রযুক্তিটা আমরা দেখো 5 ভাগে ভাগ করছি। প্রথমটা হচ্ছে জাত উন্নয়ন। জাত উন্নয়ন মানে ওখানে সেই কাজগুলো হবে, যেমন জাত উদ্ভাবন করবে কে করবে? বিজ্ঞানী করবে। জাত মূল্যায়ন কে করবে? আরও সংস্থা আছে, এমন বিজ্ঞানীদের আরও সাব সেক্টর আছে, তারা করবে। আবার সেখান থেকে ছাড়করণ, অর্থাৎ এই জাতটা যে এখন উপযুক্ত বাজারে দেওয়ার জন্য বা মাঠে দেওয়ার জন্য এইটার ছাড়করণ করা হবে। এই পুরো এই 3টা ধাপই হচ্ছে জাত উন্নয়নের অন্তর্ভুক্ত। এরপরে চলে আসি বীজ পরিবর্ধন। বলেছি পরিবর্ধন মানে আছে সংখ্যায় বৃদ্ধি করা। তাহলে কি করতে হবে? এর ভিতরে আছে বীজ সংগ্রহ, বীজ পরিবর্ধন, কর্তন, মাড়াই। বুঝতে পারছো যে ওই যে বিজ্ঞানীদের কাছ থেকে বীজগুলো এনে বীজ তৈরি করা হলো, এটা ভিত্তিবীজ হিসেবে তৈরি হবে, তাহলে সংগ্রহ করব এবং ওইটা পরিবর্ধন করলাম এবং কর্তন, মাড়াই এগুলো তো করতে হবে, করেই তো বীজ তৈরি করতে হবে। তাহলে বীজ পরিবর্ধনের ভিতরে এই 3টা অংশ। এরপরে রয়েছে বীজ প্রক্রিয়াজাতকরণ। তুমি বলো তো প্রক্রিয়া মানে কি? বীজটা ধরো ধানের বীজ কেটে নিয়ে আসলাম আমরা জমির থেকে, তারপরে কাজগুলো কি দেখো তো? বীজ শুকানো, পরিষ্কার করা, সংরক্ষণ, শোধন এবং প্যাকেজিং মানে প্যাকিং করা। প্যাকিং না করলে তুমি চাষির কাছে পৌঁছাবা কী করে? এই মান নিশ্চিতকরণের ভিতরে কি কি আছে? মান নিশ্চিত মানে এই বীজটা যে ভালো, ঠিক আছে, এর গুণগত মান ঠিক আছে, এইটা নিশ্চিত করা। এই নিশ্চিত করার কাজটা যে বললাম SCA করবে। SCA প্রথমে কি করবে? সে মাঠ পরিদর্শনে করবে, অর্থাৎ ফসলটা যখন মাঠে আছে তখন কি কারণে যেতে হয়? দেখতে হয় যে এই ফসলের আশেপাশে একই জাতীয় ফসল আছে কিনা নির্দিষ্ট দূরত্বের ভিতরে। এটাকে বলা হয় আইসোলেশন ডিস্ট্যান্স বা নিরাপদ দূরত্ব বা স্বতন্ত্রীকরণ দূরত্ব বলা হয়। তো এইটা ঠিকমতো মেনটেন করা হয়েছে কিনা। এটা যদি না মেনটেন করা হয়, বীজ যত ভালোই হোক না কেন রিজেক্ট, ওইটা দিয়ে বীজ হিসেবে ব্যবহার করা যাবে না। তাহলে কি ওতে তো কন্টামিনেশন হতে পারে, মানে এক জাতের সাথে আর এক জাতের মিশ্রণ হয়ে যেতে পারে। এই জন্য প্রথম কাজ হচ্ছে কিন্তু মাঠ পরিদর্শন, মাঠে যেতে হবে। কিন্তু ওই যারা এই পরিদর্শনের কাজ করবে তাদের মাঠে যেতে হবে, ঘরে বসে দেখলে হবে না। মাঠে গিয়ে দেখতে হবে সত্যি সত্যি অন্য কোনো জাত কাছাকাছি আছে কিনা।
তারপর আছে বীজ পরীক্ষা, অর্থাৎ ওই বীজটা এখন ল্যাবে পরীক্ষা করে দেখতে হবে এর পার্সেন্টেজ ঠিক আছে কিনা, জার্মিনেশন পার্সেন্টেজ ঠিক আছে কিনা, এতে কোনো রোগবালাই আছে কিনা, এগুলো টেস্ট করে দেখবে, তারপরে প্রত্যয়ন দেবে। তাহলে 3টে কাজ কে করবে? মান নিয়ন্ত্রণ এই অংশের ভিতরে থাকবে। আর বিপণন মানে তো বিক্রয়, এটা বলার দরকার আছে? এই বিক্রয় প্রসার প্রবর্ধন। বিক্রয় প্রসার মানে বুঝেছো, যেটাকে বলে প্রমোশন। এখন দেখবা বিভিন্ন জায়গায়, হ্যাঁ, বাংলালিংক, গ্রামীণ ফোন, এটে সবার প্রমোশন চলে, বিভিন্ন অনলাইন ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা সব প্রমোশন করে। প্রমোশন মানে আছে মানুষের কাছে এই নিউজটা পৌঁছানো, তাই না, যে পদ্ধতি হোক না কেন। তো এই ছিল বীজ প্রযুক্তির কার্যাবলীগুলো আমরা প্রত্যেকটা গ্রুপ করে ব্যাখ্যা করলাম। আশা করি বুঝতে পেরেছ। একটু দেখলেই কিন্তু এটা সহজ হয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা, প্রথম অধ্যায়। আশা করি তোমরা এইটা দেখার মাধ্যমে তোমাদের কাজটা সহজ হয়ে যাবে। আর অল্প একটু দেখলেই কমপ্লিট। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো সবাই ভালো থাকো, নিরাপদে থাকো এবং পড়াশোনার সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।